আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা অচেনা ভালোবাসা গল্পের 12 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আজিজ শেখ রাগে থরথর করে কাঁপছে, উঁচু গলায় সিকিউরিটিকে ডেকে চলেছে, কোনো পাত্তা নেই। আবরারের সাথে তার ব্যবসায়িক পরিচয়, হোম মিনিস্টারের চেয়ারে আবরারের জন্যই বসতে পেরেছে। রাজনীতি আর ব্যবসা আবরারের অভিজ্ঞতা ভালো, এর বেশি আর কিছু জানে না আজিজ। আলী বসা থেকে উঠে এগিয়ে আসে, হামজার শরীর থরথর করে কাঁপছে। সে এক দেখায় আবরারকে চিনতে সফল হয়, তাই আর তার মুখ দিয়ে কোনো টু শব্দ পর্যন্ত বের হয়নি। এইখানে কোনো টু শব্দ করো না, কত টাকা লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। আলী আহমেদের কথায় মার্কো শব্দ করে হেসে দেয়। আবরার মুচকে হেসে এগিয়ে আসে। মার্কো দুইটাকে নিয়ে আসো। হামজা শেখ তোমার সাথে কথা আছে, আসো। আবরারের কথায় হামজা কলিজার পানি শুকিয়ে গিয়েছে, ঝড়ের গতিতে হার্টবিট চলছে, যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। গত 1 বছর যাবৎ যার থেকে পালিয়ে বেড়াচ্ছে, আজকে তার সামনে বসে আছে। আবরারকে তার চোখে আজরায়েল মনে হচ্ছে। কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে ওঠে, মিস্টার ডেভিলফোর্ড, আমি সব ছেড়ে দেব, যতগুলো নারী শিশু আমার অধীনের আগে সবগুলোকে মুক্তি করে দেব, প্লিজ আমাকে ছেড়ে দেন। আবরার বাঁকা হাসে, চোখে মুখে হিংস্রতা, চোখ দুইটা লাল টকটক হয়ে গিয়েছে, হাতে সূক্ষ্ম নীল রোগগুলো ফেসে উঠেছে। পিছন থেকে বন্দুক বের করে মুখ গুজে দেয়। তোর ঘরে মা বোন নেই, বউ নেই, নারীর ঘর থেকে জন্ম তোর, আর এই নারীদের শরীর বিক্রি করা মূর্খ কারিগর তুই। আবরারের মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। তোর কঠিন মৃত্যু দিব আমি, এইভাবে মারলে তোর কষ্ট কম হবে। আবরার হাত মুজো থেকে ছোট ছুরি বের করে এগিয়ে যাবে, তার মধ্যে ক্রোধ পায়ে রুমে প্রবেশ করে রাতুল। দৌড়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে হাঁপাচ্ছে। আম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আঙ্কেল একটু আগে কল দিয়ে জানিয়েছে। রাতুলের কথায় আবরার চোখ দুটা শুরু করে তাকায়। হাতে বন্দুকটা মাথার সাথে ঘষে বড় বড় দুইটা নিঃশ্বাস ফেলে বলি ছাড়ে, আমি দেখছি, তুই এটাকে নিয়ে আমার বাসায় বেঁধে রাখবি। আবরার হন্য হয়ে বের হয়। গত 2 দিন যাবৎ আনায়ের ওপর কোনো নজর রাখেনি। নজরে রাখার জন্য অবশ্য মানুষ রেখে এসেছে, তাই এতটা চিন্তা করছে না। তার নজর থেকে তার বউকে কিডন্যাপ করবে এমন কেউ আছে নাকি? বাজ পাখির মতো নজরে রেখেছে। সে নিশ্চিত তার বাবার কোনো ফোন দিয়ে এঁটেছে। একটা মাত্র বউটাকে ছিনিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমাকে এতিম বানিয়ে আরেক জায়গায় বিয়ে দিতে চাচ্ছে। আগের বার তো নিজের বউটাকে এনে দিয়েছি, এবার আর দিব না। তুমি যদি কিছু করে থাকো। এমনি এদেশ ওদেশ ঘুরে বইয়ের কাছে যেতে পারি না, তার উপর এইসব উইকট ঝামেলা। আবরার বিড়বিড় করতে করতে বাসায় পৌঁছে কোনো দিক না তাকিয়ে সোজা ল্যাপটপ নিয়ে বসে। সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে গত 2 দিনের সকল কিছু পর্যবেক্ষণ করে। সকল ভিডিও রেকর্ড দেখে মুখের কোণে হাসি জ্বলে ওঠে। ঘন চাপ দাড়ির ভেতর গোলাপি অধর দুইটা ফাঁক করে সাদা দাঁতগুলো বের করে হেসে ওঠে। সোফা থেকে উঠে ড্রয়ার থেকে ফোনটাখানা বের করে কল দেয়। পরপর কয়েকবার রিং হয়ে কেটে যায়। আবরার বিরক্ত না হয়ে কয়েকবার কল দেয়, কোনো রেসপন্স নেই। আবরার আনায়াকে দেখেছে আর কল দিচ্ছে। আনায়া ফোন হাতে নিয়ে বসে আছে, কিন্তু কল রিসিভ করছে না। নিজে ইচ্ছাকৃতভাবে কল ধরছে না, আবরার কাটছেও না। সেটা দেখে আবরার বাঁকা হেসে টেক্সট করে, আবরার অ্যাক্সিডেন্ট করেছে, এই মুহূর্তে আইসিইউতে আছে, আপনি কি তার ওয়াইফ? সে তার ওয়াইফের সাথে কথা বলতে চাচ্ছে, দেখতে যাচ্ছে। অনুগ্রহ করে তার ওয়াইফকে একটু বলেন ভিডিও কল দিতে। টেক্সট করে ঠুট কামড়ে হেসে ওঠে আবরার। মেসেজ পৌঁছাতে দেরি হয়, অপর পাশ থেকে আনার কল আসতে দেরি হয়নি। ল্যাপটপের স্ক্রিনে আনার চেহারাটা এক নজর দেখে কলটা রিসিভ করে। আপনি সবসময় আমার ইমোশন নিয়ে খেলা করেন। আমার খারাপ লাগা ভালো লাগা এখনো বোঝার চেষ্টা করেন না, না আমার ভালোবাসা আপনি বোঝার চেষ্টা করেন। সবসময় ইগনোর, ইমোশনাল ব্ল্যাকমেল করেন। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটা শোনার পর আমার অবস্থা কি হবে সেটা আপনি ভালো করে চিন্তা করেননি। কল রিসিভ করতেই এক নাগারে কথাগুলো বলে আনায়া। চোখ থেকে চিকন রেখায় পানি ঝরছে, ফর্সা শুরুর নাকটা লাল হয়ে গিয়েছে। কান্নার ফলে গাল দুইটা লাল বর্ণ ধারণ করেছে। আবরার ঠুট কামড়ে হেসে বলি ছাড়ে, তোমার গালে দুইটাকে আর চিকন লম্বা নাকটাকে কামড় দিতে ইচ্ছে করছে। আনায়া বলে, ওসব ভুলুক, আপনাকে কিছু বলছে আমি সেগুলোর উত্তর দেন। আবরার বলে, তুমি বলে হারিয়ে গিয়েছো, রাস্তা হারিয়ে রাস্তায় ঘুরছো, নাকি কেউ কিডন্যাপ করে বাসায় নিয়ে গেছে? আবরারের কথায় আনায়া অপরাধী ন্যায় মাথা নিচু করে ফেলে নরম সুরে বলি ছাড়ে, গত 2 দিন হয়ে গিয়েছে, এই পর্যন্ত একবার খোঁজ নেননি, পৌঁছেছেন কিনা সেটাও জানানো প্রয়োজন বোধ করেননি। হাজারখানা কল দিয়েছে, কোনো রেসপন্স নেই, তাই আমি বাধ্য হয়ে বড় আব্বুকে দিয়ে এই কথা বলাইছি। আপনি একটা ইরেসপন্সিবিলিটি মানুষ। একটা মানুষ যে আপনার চিন্তা গত 2 দিন রাত ঘুমাতে পারেনি, সেইটা কোনো খোঁজখবর আছে আপনার? আবরার আর কিছু বলে না, চুপ হয়ে আনায়ের মুখশ্রী দেখছে আর অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনছে, রিপ্লে করছে না। আনায় কিছুটা বিরক্ত হয়ে আবরারের লিপিবদ্ধ ভঙ্গিতে তাই বিরক্তি মাখা কণ্ঠে বলে ওঠে, আমার কথা তো আপনার কানে পৌঁছাবে না। আমি কি আপনার? আমি তো কেউ না, আমার কথায় দাম নেই কারো কাছে। বাকি কথা বলতে পারেনি আবরার ধমকে ওঠে, জাস্ট সেট আপ, উল্টো পাল্টা কথা বলে মুখ ভেঙে দেব। সাহস বেড়ে গিয়েছে, মুখে যা আসে তাই বলে দাও। আনায়া ফুসতে ফুসতে কল কেটে দেয়, হাতের ফোনটা দেয়ালে ছুঁড়ে মারে। কি চেয়েছে এটা কি? যখন মন চাইবে কথা শোনাবে, যখন মন চাইবে তার কাছে আসবে, যখন মন চাইবে দূরে চলে যাবে। আমি কি নানির পুতুল? যখন খুশি আমাকে দিয়ে খেলবে, যার যা খুশি করবে। এত দরদ দেখে কেন বলতে এসেছিল তাদের সম্পর্কের কথা, বিয়ের কথা? জানতাম না ভালো ছিলাম, আশ্রিতা হিসেবে জানতাম, তাই ভালো ছিল। না ছিল কোনো মায়ের ভালোবাসা, পিছুটান স্বপ্ন, কোনো কিছুই ছিল না। আনায়া দিশাহারা হয়ে একটার পর একটা জিনিস ভেঙে চলেছে। টেবিলের বইগুলো ফেলে দেয়, ড্রেসিং টেবিলের সব ফ্লোরে ফেলে দেয়, ঝনঝন করে কাজ ভেঙে মেঝেতে পরে কয়েক টুকরো পায়ে ঢুকে যায়। আনায়ার সেদিকে কোনো খেয়াল নেই। শান্ত মানুষ হঠাৎ করে রাগ উঠলে হুঁশ থাকে না। তাদের রাগের পরিমাণটা বেশি, একটার পর একটা জিনিস ভাঙছে, রাগের মাত্রাও বেড়ে চলেছে।
সাদা ফ্লোরে গুড়িয়ে পড়ছে রক্ত। পায়ে ঢুকে পড়া কাছ থেকে লালচে আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। অফিস থেকে সবে ফিরেছে আমজাদ, আরজ। দুই ভাই ক্লান্ত চেহারা নিয়ে বাসায় ফিরেছে। ড্রয়িং রুমে বসে এক গ্লাস ঠান্ডা পানি দিতে বলে আয়েশা বেগম পানি নিয়ে আসতে উপর থেকে আওয়াজ ভেসে আসে। টেবিলের উপর পানির গ্লাসটা রেখে দৌড়ে উপর আসে আমজাদ, আরজ, আয়েশা, দীপ্তি, ওয়াফি, ওয়াজিহা সবাই রুমের সামনে জড়ো হয়। রুমের অবস্থা দেখে আতকে ওঠে আমজাদ। ছোট ওয়াজিহা এসব দেখে ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে মায়ের পিছনে। দীপ্তি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়েশা বেগম কেঁদেই দিয়েছে। ছুটে আসে আয়েশা বেগম, নিচ থেকে জড়িয়ে ধরতে চাইলে কিন্তু আনায় এক ঝটকায় সরিয়ে দিতে চেঁচিয়ে ওঠে। চুপ থাকাকে সবাই দুর্বলতা মনে করে, প্রতিবাদ না করলে নিজে কাজে ব্যবহার করে, যার যা খুশি তাই চাপিয়ে দেয়। আচ্ছা বড় মা, আমি কি নুনি পুতুল যার যেভাবে খুশি সেভাবে নাচাবে? একটু থেমে আবার শুরু করে, তোমাদের কি বলবো, যেখানে আমার জন্মটাই হয়েছে স্বার্থের জন্য, সেখানে বাকি কথা বলতে পারিনি। আরজ চৌধুরী ধমকে ওঠে, কে কি করেছে সেটা বলো, নিজে অসুবিধা না জানলে কি করে বুঝবো কোথায় কোথায় সমস্যা তোমার? আবরার কিছু করেছে? তুমি চুপ করো। দীপ্তি বেগম কথায় আরজ চুপ হয়ে যায়। আমজাদ চৌধুরী এক ধ্যান মেঝেতে তাকিয়ে আছে। ঘরটার নাম মনে হচ্ছে যেন রণক্ষেত্র। আমজাদ চৌধুরী মেঝেতে চোখ রেখে নিম্ন সুরে বলে ওঠে, আবরার কিছু বলেছে, করেছে? আনা এবার আরো তেতে ওঠে। রাগের পরিমাণ থরথর করে বেড়ে গিয়েছে। এবার হাই থেকে মাটির শোপিসটা ফেলে চেঁচিয়ে ওঠে, একদম এই নামটা আমার সামনে নিবা না। তোমার ছেলে চেয়েছেটা কি? যখন যা খুশি তাই বলবে, যা খুশি তাই করবে, যখন খুশি দূরে চলে যাবে, যখন খুশি কাছে আসবে। আমি আর এই সম্পর্ক রাখবো না, ডিভোর্স দিব আমি তোমার ছেলেকে। এই সম্পর্কের বাঁধনা জড়িয়ে থাকবো না। তোমাদের গলার কাটা আমি, তাই না? সবাইকে মুক্তি দিয়ে চলে যা। আনায় আর কিছু বলতে পারিনি, ঢলে পড়ে আয়েশা বেগম দুটি হাত দিয়ে ঝাপটে ধরে। আমজাদ চৌধুরী, আরজ চৌধুরী, দীপ্তি বেগম এগিয়ে আসে। আয়েশা বেগম শব্দ করে কাঁদে ওঠে, দুটি গেলে হাত দিয়ে ডেকে ওঠে, আল্লাহ কি হয়েছে আমার মেয়ের? ওয়াফি, ডাক্তারকে কল দেও বাবা। আরজ চৌধুরী কুলে তুলে বিছানায় শুয়ে দেয়। ভাইয়ের দিকে তাকিয়ে নিম্ন সুরে বলে ওঠে, যত তাড়াতাড়ি সম্ভব এদের বিয়েটা দিয়ে দাও, নয়তো অবস্থা আরো অবনতি হবে। দেখি কি করা যায়। আবরার সবকিছু দেখে রাগে হাত মুঠোবন্দি করে দাঁতের উপর দাঁত ঘষে যাচ্ছে। সকল কিছু পর্যবেক্ষণ করেছে এতক্ষণ। এখন আনায়ার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে আছে। আবরারকে রাগানোর জন্য আনায়ার ডিভোর্স দেওয়ার কথাটা যথেষ্ট ছিল। দাঁতে দাঁত চেপে বলি ছাড়ে, মুক্তি তুই 7 জন্মেও পাবি না, জিভ ছিঁড়ে ফেলবেও ইচ্ছা করছে আমার। আবরার বড় বড় শ্বাস ফেলে নিজের রাগটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কালকের মধ্যে দেশে ফিরবে, নয়তো যে কোনো সময় অঘটন ঘটতে পারে। বাড়ির সবাই বিপক্ষে। যেখানে বাপ ছেলের সংসার ভাঙতে চায়, ওইখানে আলাদা করে আর শত্রুর প্রয়োজন হয় না। এইবার তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে ভালো, নয়তো তোমার বউকে তোমার কাছে থাকতে দেব না। আমজাদ চৌধুরী। নভেম্বর মাসের শেষের দিকে শীতটা খুব ভালো পড়েছে। শীতের সকাল মানে পাখিদের কুজন ভেদ করে গ্রাম জেগে ওঠে। কোথাও শোনা যায় গরুর ডাক ধবনি, কোথাও আবার ভোরের হাঁক ডাক। দুধ আনো, দুধ কিংবা পিঠা গরম আছে। এই শব্দগুলো যেন শীতের সকালের প্রাণ। কুয়াশা চাদরে মোড়ানো গ্রাম বাংলার পথ ধরে দেখা যায় কাঁথা জোড়ানো মানুষজন, মাথার হুইল টুপি, হাতে ধোয়া উঠানো চায়ের কাপ। ছোট ছোট শিশুরা কাঁপতে কাঁপতে স্কুলের পথে বেরিয়ে পড়ে। তাদের নিঃশ্বাসে ঠান্ডা বাতাসে ধোয়ার মতো মিলিয়ে যায়। শীতের সকাল মানে আগুন পোহানোর উষ্ণতা। গ্রামের প্রান্তে কিংবা শহরের অলিতে গুলিতে সবাই একসঙ্গে বসে আগুনের পাশে গল্প করে, হাসে, হাত পা গরম করে। সেই মুহূর্তগুলো সমাজ অর্থ শ্রেণী। শহরের শীতের সকালও কম নয়। কুয়াশাচ্ছন্ন রাস্তায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলে যায় ধীরে ধীরে। ফুটপাতের দোকানগুলো গরম চায়ের কাপে ধোয়া ওঠে। কর্মব্যস্ত মানুষ একটু দেরিতে জাগে, কিন্তু চায়ের চা নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে সেই কুয়াশা দেখা এ এক নীরব আনন্দ। ফজরের আজানের পর চোখ খুলে আনায়া। কাল রাতে ঘুমের ইনজেকশন এর প্রভাব মাথাটা ঝিমঝিম করছে, তার উপরে লো প্রেশার। শরীর দুর্বল থাকায় 2টো স্যালাইন দিতে হয়েছে। পায়ে কাজ ভাঙা টুকরো যাওয়ার জন্য প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, রক্ত দিতে হয়েছে। হাতে এখনো ক্যানোলা নাগানো। আনা শোয়া থেকে আস্তে করে উঠে পাশে আয়েশা বেগম শুয়ে আছে। কাল তিনি সাথে ছিলেন, একা থাকতে দেননি। বিছানা থেকে উঠে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসে। পাতলা একটা চাদর শুলে জুড়ে দৃঢ় পায়ের রুম থেকে বের হয়ে আসে। হাঁটতে একটু সমস্যা হয়, ডান পায়ের উপর ভর দিয়ে হাঁটছে। মেন দরজা পেরিয়ে বাগানে পা রাখে। বাগানের ঘাসগুলোতে জমে থাকা বিন্দু বিন্দু কুয়াশা যেন মুক্ত। আনায়া দৃঢ় পায়ে বাগান থেকে বেরিয়ে রাস্তায় আসে। ঢাকা শহরে শীতের সকাল মানে হালকা পাতলা কুয়াশা। ফুটপাত দোকানে ধোয়া ওঠা গরম চা। আনায়া ফুটপাত থেকে গরম এক কাপ চা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। নিস্তব্ধ হয়ে আছে রাস্তা। কিছু কিছু মানুষ ব্যায়াম করছে। শীতের সকাল শুধু প্রকৃতি নয়, এটি মানুষের মনের এক বিশেষ অবস্থা। এতে থাকে শান্তি, প্রশান্তি, এক ধরনের নিস্তবতা যা আমাদের ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়। এই নীরবতা আমাদের ব্যস্ত জীবনে এনে দেয় এক মুহূর্তের বিশ্রাম, এক টুকরো নরম কোমল স্বপ্ন। চায়ের চুমুক দিয়ে দৃঢ় পায়ে হেঁটে চলেছে আনায়া। চায়ের চুমুক দেওয়ার মাথা ঝিমঝিম ভাবটা একটু কমেছে। আনায়ার পাশে একটা ছোট পার্কে বেঞ্চে বসে, হাতে ওয়ান টাইম চায়ের কাপ। কয়েক মিনিট পর চুমুক দিচ্ছে। কিছুক্ষণ পর পর নারী পুরুষ দৌড়ে যাচ্ছে। আনায়া গভীর মনোযোগ দিয়ে সেগুলো পর্যবেক্ষণ করছে। দীর্ঘ সময় পর আয়েশা বেগম কল পেয়ে উঠে দাঁড়ায়, বাড়ির দিকে পা বাড়ায়। আজকে ভার্সিটিতে যাবে না। শরীর মন খুবই ক্লান্ত। কাল কথা বলার পর থেকে আবরার আর একবারও কোনো খোঁজ খবর নেয়নি। একবার ফোনের হোম স্ক্রিনে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বড় বড় পা ফেলে বাড়িতে চলে আসে। সকালে হাঁটার সাথে মনের ক্লান্তি আর শরীরের ক্লান্তি দুটোই দূর হয়ে যায়।
সকাল 8টা, চৌধুরী বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত। আমজাদ চৌধুরী আজকে অফিসে যাবে না, কিছু গুরুত্বপূর্ণ কথার জন্য সবাইকে ডেকে এনেছে। আনায়া ব্যতীত সকলে উপস্থিত হয়েছে। আনায়া এখনো বাহির থেকে ফিরেনি, তাই সবাই চুপচাপ বসে আছে। আয়শা বেগম রান্নাঘরে রান্না কাজে ব্যস্ত। 8টা 10, আনায়া প্রবেশ করে চৌধুরী বাড়িতে। সকলে একসাথে দেখে চোখ দুইটা শুরু করে ফেলে। এই বাড়িতে দরকার ছাড়া কখনো সবাই একসাথে হয় না। যখন খুব প্রয়োজন হয় বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক তখনই সবাই একসাথে হন। আমজাদ চৌধুরী ইশারায় আনায়াকে বসতে বলে। আনায়া গুটি গুটি পায়ে সোফায় জড়সড় হয়ে বসে পড়ে। আমজাদ সবার দিকে এক পলক তাকিয়ে আনায়ার দিকে তাকায়। কিছু সময় নীরব থেকে প্রশ্ন ছুড়ে দেয়, শরীর কেমন আছে? আনায়া বলে, ভালো। আবার পিন পতং নীরবতা সম্পূর্ণ রুম জুড়ে। আয়শা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আমজাদ চৌধুরী মাথার উপর দাঁড়ায়। আমজাদ চৌধুরী সহধর্মিনীর দিকে এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে, সকলের মতামত অনুযায়ী আগামী শুক্রবার তোমার আর আবরারের বিয়ে ঠিক করছি, তুমি কি বলো? আনায়া হসকুচি ওঠে। এরকম একটা কথা সে আশা করেনি। মনের ভেতরটা রাগটা জড়ো হয়ে গেছে, অভিমানে পাল্লাও ভারী হচ্ছে। আনায়া ক্রোধ মিশ্রিত সুরে বলি ছাড়ে, তোমার ছেলেকে জানিয়ে বিয়ে ঠিক করেছ? না জানাবো আজকে, কালকে ভেতর চলে আসতে বলবো। আনায়া তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে ওঠে, তোমার কি মনে হয় তোমার ছেলে তোমার কথা শুনবে? শুনো বড় আব্বু, আমি সকলের গলার কাটা, শুধু কাটাই না মন কাটা। তোমার ছেলের গলায় আমি মন কাটা, আমি গলায় এফোর ওপর হয়ে আছি, না পারছে গিলতে, না পারছে বের করতে, আর এর জন্য দায়ী আমার মা। আনায়ার কথায় সবাই নড়ে চড়ে বসে। দীপ্তি কিছুটা অবাক হয় এহেম কথায়। আয়শা চোখের পানি চিকচিক করছে, যে কোনো সময় বেরিয়ে পড়বে। আর্য চৌধুরী মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগে আনায়া বলে ওঠে, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, আমার কপালে যা ছিল তাই হয়েছে। বড় আব্বু, তোমার প্রতি আমার চিরকৃতজ্ঞ। তোমরা না থাকলেও হয়তো আমাকে শিয়াল কুকুর খুব খুব লেখে খেত। তোমার ছেলের প্রতি আমার কৃতজ্ঞ, একদিনের জন্য হলো আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার জীবনে কোনো সিদ্ধান্ত আমি নিজে নিতে পারিনি, সবগুলো আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে বিয়ের সিদ্ধান্তটা আমার উপর চাপিয়ে দিও না, ঠিক আছে? তুমি যা বলবে তাই হবে, তুমি কি চাও? আনায়া নিজের মনকে শক্ত করে অনুভূতিগুলো সাউন্ড অফ করে বলি ছাড়ে, আমি ডিভোর্স চাই। দীপ্তি বেগম যেন আকাশ থেকে পড়েছে। আয়শা বেগমের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এত সাত করে ছেলের বউ বানিয়েছে, তাদের বিচ্ছেদ যেন কোনো মতেই মেনে নিতে পারছে না। ভিকি স্মিত হাসে, মিনা বেগম ঠোঁট বাঁকিয়ে হাসে। আমজাদ চৌধুরী কোনো প্রতিক্রিয়া নেই। আর্য চৌধুরী নিম্ন গলায় বলি ছাড়ে, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখো, ডিভোর্স কোনো ছেলে খেলা নয়, ভালো করে ভেবে জানো আমাদের। আনায়া বলে, আমি ভেবেই বলছি ছোট আব্বু। আমজাদ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে, তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি, তোমার লাইফ তোমার সিদ্ধান্ত, তুমি যা চাইবে তাই হবে, আমি উকিলের সাথে কথা বলবো। আনায়ার অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে আছে। আয়শা বেগম কান্না মিশ্রিত সুরে বলি ছাড়ে, ও ছোট মানুষ, ভুলভাল সিদ্ধান্ত নিবে, আপনি বুঝদার হয়ে এরকম করছেন? আমজাদ চৌধুরী ধমকে ওঠেন, তুমি চুপ থাকো, তোমার আশকারার জন্য এত খারাপ হয়েছে। ও মানুষ একটার মধ্যে মানুষত্ব বলতে কিছু আছে? মানুষের প্রতি দয়া মায়া নেই। আমি তো অনেক আগে এর সম্পর্কে শেষ করে বিয়ে দিতে চেয়েছিলাম, তোমাদের জন্য কিছু করতে পেরেছি? আমজাদ চৌধুরীর কথা শুনে আনায়া উপরে চলে আসে। দীপ্তি বেগম সেই দিকে তাকিয়ে আছে, তার চোখে ভয়, না জানি কখন ভূমিকম্প শুরু হয়ে যায়। আয়শা বেগম স্বামীর কথায় রান্নাঘরের দিকে পা রাখে। আমজাদ চৌধুরী নিজের রুমে চলে আসে। বিশাল বড় বেডরুমে শুয়ে আছে আবরার, কোমর পর্যন্ত পাতলা কম্বল জড়ানো, শরীর উদাম, ফর্সা, পিঠে ভেসে আছে ছোট ছোট কাটা দাগ। পাশের ছোট টেবিল থেকে আসা ঘড়ির শব্দ পিট পিট করে তাকায়, হাতে ঘড়িখানা হাতে নিয়ে সাউন্ড অফ করে, আর মোড়া ভেঙে মাথা তুলে মোবাইল খানা চোখের সামনে ধরে। চৌধুরী বাড়ির সকল কীর্তি দেখছে। সকাল সকাল এরকম কিছু শুনতে হবে তা আশা করিনি আবরার। রাগে বাদামি চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে। হাতের ফোন ছুঁড়ে মারে ফ্লোরে, দাঁতে দাঁত চেপে ধরে কটমট আওয়াজ ভেসে আসে মুখ থেকে, আমি আসলে তোর যে কি অবস্থা করবো তুই ভাবতেও পারবি না। সাও ভর্তি রাগ, আমি মিটিয়ে দিব। বড় বড় শ্বাস ফেলে উঠে বসে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে। কাল সারা রাত আনায়াকে দেখে ঘুমাতে পারেনি, তাই মাথা থেকে খ্যান খ্যান আওয়াজ করছে। কয়েকবার বড় বড় শ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে ধরে, তোর মতোকে আমি সম্মান করি, তোর সম্মানের মায়ের বাপ। বাপ হয়ে ছেলের দুঃখ বুঝে না, তাহলে আমি কেন দুঃখ বুঝবো? এই রাতুল, জোরে রাতুলকে ডেকে উঠে। ইয়ামিনার রাতুল একসাথে উপস্থিত হয়। বাংলাদেশে যাব, টিকিট কাট, আর তোদের একটা কাজ আছে। কি কাজ আব্বা? আমার বাপের বড় বউকে কিডন্যাপ করবি, যেন কেউ না টের পায়। ইয়ামিনার রাতুল দুজনকে দিকে তাকিয়ে আছে, তারা বুঝতে ব্যর্থ। রাতুল বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করে বসে, বড় বউ মানে আমার দাদার বউ কয়টা আব্বা? আপাতত একটা, কিন্তু খুব শীঘ্রই 2টা হবে। কথা কম, রাত 12টার ভেতর বাংলাদেশে যেন থাকি। শালার জীবনে একটা বিয়ে করতেই পারলাম না, ওই দিক দিয়ে আমার দাদা 2টা বিয়ে করে ফেলছে। রাতুল নাচতে নাচতে বাহির হয়ে আসে। ইয়ামিন এখনো ঘোরের মধ্যে আছে। আবরার ধমকে খেয়ে বের হয়ে আসে। এখন দেখবো কত ধানে কত চাল। গভীর রাত, একটা অদ্ভুত সময়, যেন পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, অথচ এই নিঃশব্দের ভেতর লুকিয়ে থাকে হাজারো শব্দ। ঘড়ির কাঁটা তখন একটা সুই সুই, সব আলো নিভে আসে, কেবল জানালার বাইরে অল্প চাঁদের আলো ঢুকে ঘরে। এই সময় যেন ভাবনার সময়, প্রণস্থিতি এসে দরজায় টোকা দেয়। মন চুপচাপ বসে থাকে জানালার পাশে। দূরে হয়তো কোনো কুকুর ডাকছে, বা কারো ঘুম ভেঙে হালকা বাতাসে পর্দা নড়ছে। গভীর রাত মানে একটু একাকিত্ব, আবার একটু শান্তিও। কেউ নিজের জীবনে হিসেব কষে, কেউ বা নিঃশব্দে চা বানিয়ে বসে থাকে। ঘড়িতে রাত একটা, ছুঁই ছুঁই, নিস্তব্ধ রুম, ডিম লাইটে কৃত্রিম আলো, সারা রুম নীলচে রঙে আঁচ হয়ে আছে। বিছানার এক পাশে গুটি সুটি মেরে শুয়ে আছে আনায়া, চোখের কোণে বের হয়ে আসে গুড়িয়ে পড়ছে জল।
মাথা তীব্র ব্যথা করছে, সন্ধ্যায় টাফনিল খেয়েও ব্যথা সরেনি। জিম ধরে শুয়ে আছে, মাথা থেকে বেশি যন্ত্রণা করছে বুকের বা পাশে চেপে ধরে রেখেছে, হয়তো দাঁতের উপর দাঁত চেপে সহ্য করতে পারছে না। উঠে ওষুধ খাবে সেই শক্তিটুকু শরীরে নেই, নিস্তব্ধ হয়ে বিছানায় শুয়ে পড়ে আছে। সকালে আমজাদের সাথে কথা বলার পর থেকে শরীরের অবস্থা খারাপ, মাথা ব্যথা, পায়ে ব্যথা, দুইটা সহ্য করা গেলেও বুকের ব্যথা কোনোভাবে সহ্য করতে পারছে না। তার সাথে শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। আনায়া ধীরে ধীরে শোয়া থেকে উঠে টেবিলের সামনে যেতেই মাথা চক্কর দিয়ে উঠে, চোখ দুইটা বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করে অনুভব করে কেউ তাকে ধরে রেখেছে। পিট পিট করে তাকায়, সামনে ঝুঁকে থাকা ব্যক্তিকে দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে, বুকে হাত ঠুটে চলে এসেছে। আবরার আস্তে করে কুলে তুলে নেয়। আনায়ার মুস্কি দেখে বিরক্ত হয়, কপাল কুঁচকে তাকায়, চোখ দুটা রক্তবর্ণ মনে হচ্ছে আনায়ারকে গিলে খাবে। চোখের দিকে তাকিয়ে মিউরে ওঠে, ছাড়ুন, এই শব্দটা আরেকবার কর, মুখ ভেঙে দেব। ঠান্ডা কণ্ঠে ভয়ানক কথা শুনে শিউরে ওঠে আনায়া, মুখ থেকে আরেকটু শব্দ পর্যন্ত বের হয়নি। চুপচাপ ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়েছে। আবরার আলতো করে বিছানায় শুয়ে দেয়, বড় বড় পা ফেলে ওয়াশরুমে যায়। কিছু সময় পর মাথা মুছতে মুছতে বের হয়ে আসে, হাতে ভেজা টাওয়ালটা বেলকুনিতে মেলে রুমের দিকে পা বাড়ায়। ড্রয়ার থেকে প্রয়োজনীয় কিছু ওষুধ নিয়ে আনায়ার সামনে বসে, পানির গ্লাসটা ওষুধ মুখে সামনে ধরে। আনায়া কিছু বলে না, ওষুধ খেয়ে নেয়। ওষুধ খেয়ে শুয়ে যাবে এর আগে আক্রমণ করে আবরার, শক্ত হাতে সামনে এগিয়ে আসে। আনায়ার পাতলা গোলাপি ঠোঁট দুইটা নিজের আয়ত্তে নিয়ে আসে, চার হাত পা ছুটাছুটি করছে। আবরার বিরক্ত হয়ে উঠে আসে, সামনে আনায়ার ওড়না পেয়ে সেটা দিয়ে হাত দুইটা বেঁধে দেয়। ছল চোখে তাকিয়ে আছে আনায়া। আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার গম্ভীর চুম্বনে মুক্ত হয়। লালচে তরল পদার্থ ঠুক বেয়ে গড়িয়ে পড়ছে। আনায়া মৃদু শব্দ করে উঠে, টানা 15 মিনিট পর ঠোঁট ছেড়ে গলায় মুখ খুঁজে বড় বড় কামড় বসায়। আনায়ার চোখের কোণে পানি বেয়ে গড়িয়ে পড়ছে। আবরারের স্পর্শে কোনো ভালোবাসা নেই, আছে শুধু হিংস্রতা। যন্ত্রণা মুখ থেকে মৃদু আওয়াজ বের হয়। আবরার সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। রক্তাক্ত অধর দুইটা আবার নিজের আয়ত্তে নিয়ে নেয়। আনায় এইবার শব্দ করে কান্না করে দেয়। আবরার বিরক্ত হয়ে ছেড়ে মুখ তুলে তাকায়। গোলাপি ঠোঁট দুইটা ফুলে উঠেছে, ঠোঁটের মাছ থেকে গড়িয়ে পড়ছে রক্ত। ব্যথা তীব্র থেকে তীব্র হচ্ছে, নিজের ঠোঁটে নিজের জুড়ে চেপে ধরেছে। আবরার সেই দিকে তাকিয়ে চ উচ্চারণ করে চুলের মুঠি ধরে সামনের দিকে আসে। আনায় বলে, এমন কেন করছেন? তুই ডিভোর্স দিবি বলে? সেই জন্য ভালো করে আদর করছি, যেন মরার আগ পর্যন্ত স্মৃতি থাকে শরীরে। আবরারের মুখে ভয়ানক কথা শুনে গায়ে কাটা দিয়ে ওঠে। দুর্বল শরীরে তার অত্যাচার সহ্য করার মতো ক্ষমতা তার নেই। ঠোঁটে হাত চেপে উল্টো পাশে শুতে যাবে তার আগে আবরার শক্তপোক্ত হাতে ধরে ফেলে, ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে গায়ে জামা খুলে একটানে ছিঁড়ে ফেলে। আনায়া মৃদু আর্তনাদ করে ওঠে। তার রাগে বসে কথা বলে যে আবরার এত রিয়েক্ট করবে তা ভাবতে পারেনি আনায়া। যদি জানতো এমন কিছু হবে তাহলে কখনোই বলতো না। প্লিজ ছেড়ে দেন, আপনার এসব সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। বাকি কথা বলতে পারেনি, তার আগে আবরার হিংস্র মতো ঝাঁপিয়ে পড়ে। সারা গায়ে দাঁতের কারুকার্য ফুটে ওঠে। আনায়া হাজারো আর্তনাদ করছে, আর আবরার কর্ণপাতও করেনি। বেপরোয়া আবরার আজ হিংস্রতার রূপ নিয়েছে। তার মস্তিষ্কে শুধু আনায়ার ডিভোর্স দেওয়ার কথাগুলো বেজে যাচ্ছে। আবরারের এমন রূপ সহ্য করতে পারেনি আনায়া। পাতলা গরনের শরীরটা ভারী শরীরে অত্যাচার সহ্য করতে পারেনি, অচেতন হয়ে পড়ে। সকালের মিষ্টি রোদের আলো জানালা ভেদ করে রুমে প্রবেশ করে। আনায়ার মুখে আছড়ে পড়ে, কপাল কুঁচকে পিটপিট করে তাকায় সাদা পাতলা কাঁথা মোড়ানো দুটি দেহ। দুজনের কারো শরীরে কোনো কাপড় নেই। মাথা তুলে আবরারের মুখের দিকে তাকায়, কি নিষ্পাপ মুখ, যেন ওর মতো নিষ্পাপ আর ভালো দুনিয়াতে আর নেই। দুষ্টু বুদ্ধি চেপে বসে মাথায়, লম্বা নাকটা টেনে ধরতে আবরার তাকায়। বাদামি চোখ জোড়া লাল বর্ণ হয়ে আছে। আনায়া শুকনা ঢুক গেলে, ঘুমাচ্ছিলাম, ভালো লাগেনি, এখন মুড এসেছে, কিছু করার নেই। আবরারের কথায় আনায়ার ঠোঁট উল্টে কেঁদে ফেলে। কাল রাতে যা করেছে তার জন্য এখনো বিছানা থেকে উঠতে পারছে না, শরীর অসহ্য যন্ত্রণা করছে। আনায়ার কান্না আবরার কর্ণপাত করেনি। আবরারের হাত থেকে সারা পেতে বেলা 10টা বেজে যায়। দাঁড়ানোর মতো শক্তি শরীরে নেই, পাতলা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আবরার শরীর মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আনায়ার দিকে এক পলক তাকিয়ে আয়নার সামনে দাঁড়ায়, গায়ে শার্ট জড়াতে বলে ছাড়ে, ব্যথা করছে? আনায়ার দাঁত কটমট করে বলে ওঠে, ব্যথার মতো কাজ করলে ব্যথা তো করবেই, তাই না? ডিভোর্স দেওয়ার কথা বলার জন্য ডোজ দিয়েছি, পরবর্তীতে বললে এর থেকেও খারাপ অবস্থা করব। আমার থেকে মুক্তি তুই 7 জন্মেও পাবি না। তোর এই রাগ, তোর এই তেজ জায়গা মতো দিয়েছি। আবরারের কথায় আনায়ার 2 কান চেপে ধরে। মানুষটার মুখের ভাষা এত খারাপ তা সে জানতো না। আবরার সেদিকে তাকে নিম্ন সুরে বলে ওঠে, আসো, ফ্রেশ হয়ে শুয়ে থাকো, দাঁড়াতে পারছি না। আবরার পাতা খুলে তুলে নেয়, ওয়াশরুমে আয়নার সামনে বসিয়ে বাহির হয়ে আসে। আনায়া আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখে শিউরে ওঠে। দাগ নেই, এমন কোনো জায়গা নেই। সারা শরীর মুখে কালচে দাগ, ঠোঁটের মাঝখানে বড় সড়ো কামড়ের দাগ। এসব নিয়ে বাহির কারো সামনে দাঁড়াতে পারবে না। দাঁড়াবেই বা কি করে? দাঁড়াতেই তো পারছে না। ছল চোখে দাগগুলোকে স্পর্শ করছে। ফ্রেশ হয়ে বসে থাকে। বসে বসে ফ্রেশ হয়। কিছু সময় পর আবরার প্রবেশ করে ওয়াশরুমে। কোনো কথা না বলে কাপড় পুড়িয়ে রুমে নিয়ে আসে। নিচ থেকে খাবার এনে খাইয়ে দেয়। আনায়া একটু শব্দ করেনি। আবরারের রাগ যে এখনো পুরোপুরি শেষ হয়নি সেটা আনায়া বুঝতে পেরেছে, তাই কোনো কথা বলেনি। আবরার বাহিরে যেতে নিষেধ করেই বের হয়ে আসে। ছোটো ছোটো পা ফেলে সিঁড়ি দিয়ে নামে। আমজাদ চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে আমেনা বেগম 2 মেয়ে নিয়ে এসেছে।
আয়শা বেগম ব্যতীত সবাই উপস্থিত। আবরার দিও পেয়ে বাবার পাশে বসে আমজাদ চৌধুরী মাথা তুলে এক পলক তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে আছে। দীপ্তি বেগমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। দীপ্তি বেগম তাকানো দেখে মুখ খুলে, বড় আভা সকালে বাগানে হাঁটতে গিয়েছিল, পরে আর বাসায় ফিরবে। এই জন্য মন খারাপ করে বসে থাকার কোনো মানে হয়? আমজাদ চৌধুরী ছেলের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকায়। তোমার মাকে কিডন্যাপ করা হয়েছে আবরার, এই দেখো পিক। ফোনের গ্যালারি থেকে কিছু পিক বের করে দেখায়। আবরার মিট করে হেসে ফোন এগিয়ে দেয়। মুখটা গম্ভীর করে আস্তে করে বলে ওঠে, এইসব ইংরেজি বইয়ের অভিশাপ। আগের বার ইংরেজি বই ছুঁয়ে কসম কাটা ভুলে গিয়েছো, তাই এখন আবার নিয়েছে। আবরারের কথায় আমজাদ চৌধুরী অসহায় মুখে তাকায়। স্বরটা নরম করে বলি ছাড়ে, আনায়াই তোমাকে ডিভোর্স দিবে, সেখানে আমি কি করে বিয়ে দেই? আবরার বলে, যতদিন ডিভোর্স বানানটা না ভুলবে ততদিন বউ ছাড়া থাকবে। আমজাদ চৌধুরী অসহায় হয়ে ছেলের দিকে তাকায়। আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসা থেকে উঠে বের হয়ে আসে। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।